মামা এন্ড পাপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শান মাম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করবো আপনাদের প্রেগনেন্সি জার্নি খুব ভালো যাচ্ছে। নিউ মাদারদের ক্ষেত্রে বলবো, আর যারা অলরেডি মা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি আশা করবো যে তাদের বেবিরা ভীষণ ভালো আছে এবং তারাও নিজেরাও ভালো আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি কতগুলো প্রশ্নের উত্তর দেব। কিউএনএ হচ্ছে আজকের ভিডিও। আফটার সি সেকশন ডেলিভারি টিপসে এত প্রশ্ন আমি খুব ডিটেলসে কিন্তু সমস্ত কিছু আপনাদের আমরা বলে দিয়েছি। তার সত্ত্বেও এত প্রশ্ন, মানে আই ডোন্ট নো আপনারা পুরো ভিডিওটা দেখেন কিনা। পুরো যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেমই হবে না। আমার মনে হচ্ছে পুরো ভিডিও না দেখেই আপনারা প্রচুর কোশ্চেন করছেন। তার সত্ত্বেও আমি বলবো সি সেকশন ডেলিভারি মানে খুব ছোট্ট করে আমি বলে দেবো ফ্রেন্ডস। অবশ্যই আপনারা পুরো মাথায় ঢুকিয়ে নিন সি সেকশন ডেলিভারি সম্পর্কে, এবং আমার কি এক্সপিরিয়েন্স আমি ভিডিও শেষে সেটাও বলে দেবো। কিন্তু এত প্রশ্ন আপনারা করছেন, তার থেকে আমি বলবো বেটার আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিন, আপনার পুরো আইডিয়া হয়ে যাবে। এবং সি সেকশন ডেলিভারিতে কী কী প্রবলেম আসে এবং কীভাবে ফেস করতে হয় এবং সেগুলোকে কিভাবে সমাধান করতে হয়, সমস্ত কিছু কখন ডক্টরের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে, এভরিথিং আপনাকে কিভাবে টেক কেয়ার করবেন সব কিছু আমি আলোচনা করব। কিন্তু সবার আগে আমি বলে দেবো যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আপনাকে, তাহলেই কিন্তু আপনার পুরো আইডিয়া হবে এবং আপনারা কোশ্চেন এত করবেন না। মানে এমন কোশ্চেন করছেন ফ্রেন্ডস, আপনারা অনেকেই আছেন যা মানে বলে দিয়েছি আমি, তার সত্ত্বেও আপনারা কোশ্চেন করছেন। তো আজকের ভিডিও আপনাদের জন্য স্পেশালি। আই নো আপনাদের সবে সিজার হয়েছে, আপনাদের ভীষণ টেনশন হচ্ছেন। আমারও একসময় এরকমই হয়েছে, আমার কিছু ডিফারেন্ট হয়নি। কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, সবকিছুর পর একটা সময় দিতে হবে। সি সেকশন অত্যন্ত কঠিন একটা মানে অপারেশন, যেটা কিন্তু মায়েদের প্রচন্ড বেগে কষ্ট হয়। মানে সবাই বলেন না নর্মাল ডেলিভারিতে বেশি কষ্ট, সিজারিয়ান ডেলিভারিতে বেশি কষ্ট নয়, কিন্তু একদমই ভুল। এইসব যারা বলে তাদের ভাবনা চিন্তা অন্যরকম হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু একদমই নয়। আমার কাছে কিন্তু একটা নর্মাল ডেলিভারির মতনই কিন্তু আমার সেন্সেশনটা এসেছিল। তখন কিন্তু আমার সেম যন্ত্রণাই কিন্তু হয়েছে এবং সেটা সারা রাত হয়েছে। এবং আমি সেখানে কি করেছি, ডক্টর সেখানে কি করেছে, এভরিথিং আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। চলুন ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ভিডিও। সাথে সাথে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো বলে ফোন নিয়েই বসে পড়ে রয়েছি। শুরু করা যাক আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি বলি সি সেকশন ডেলিভারি, পুরো ডিটেলসে বলে দিচ্ছি ফ্রেন্ডস। খুব ছোট্টর উপর বলবো কিন্তু পুরো ডিটেলসে বলবো। সি সেকশন ডেলিভারি মানে আজ থেকে 4 বছর আগে আমারও কিন্তু সি সেকশন ডেলিভারি হয়েছিল এবং আমি কিন্তু কোনো মতেই নর্মাল ডেলিভারির প্রসেসেই যাইনি, কারণ আমি নিজেই ভীষণ ভয় পেতাম। কারণ বাই চান্স কখন কোথায় কি হয়ে যাবে, নিজে হয়তো সেটা নিতে পারবো না, ওটি রুমে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এইসব ভাবনা থেকে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার মা এই দুইজন মানুষ চাননি, বা আমার বাবা, আমাদের পুরো ফ্যামিলি কেউই চাই আমার নর্মাল ডেলিভারি হোক। হ্যাঁ, আমার হাজব্যান্ড 2 বার বলেছিল যে তোমার ভবিষ্যতের জন্য তুমি কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারো যদি তুমি মনে করো যে তুমি পারবে, বাট আমার নিজের প্রতি কোনো কনফিডেন্স ছিল না, তাই আমি কোনো রিস্ক নিইনি। প্রেগনেন্সি জার্নিও যেমন আপনারা কাটিয়েছেন, তার থেকে হয়তো আরও 10 গুণ হচ্ছে কষ্ট হচ্ছে বেবি বর্ন হওয়ার সময় থেকে স্টার্ট হয়। প্রত্যেকটা মায়ের কিন্তু সেই সময় থেকে স্টার্ট হয়ে যায়। তো সবার প্রথম আমি বলবো এই নিয়ে বেশি টেনশন করবেন না, বেশি ভাবনাও রাখবেন না। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ডক্টর আপনার সাথে থাকবে এবং ডক্টর যা বলবে সেই অনুপাতেই হবে। সি সেকশন ডেলিভারির পর যেটা হলো 3 থেকে 4 ঘন্টা পর আমার পুরো বডিতে সেন্সেশন এসে গেছিলো এবং গৌরীশ বর্ন করে দিচ্ছিল 8 PM এবং আমার পেন শুরু হয়ে যায় 11 PM নাগাদ আমার কিন্তু পেন শুরু হয়ে যায়। গায়ে কেউ আগুন ধরিয়ে দিলে যে যন্ত্রণাটা হয় ফ্রেন্ডস, সেটাই হচ্ছিল। অসহ্য জ্বালা করছিল, হাত পা নড়ছিল না, কারণ নাড়াতে পারছিলাম না আমি, অসহ্য পরিমাণে কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমার সাথে একজন আয়া ছিলেন যিনি আমায় দেখভাল করছিলেন, সমস্ত মানে প্যাড চেঞ্জ করে দেওয়া, তারপর বেবিকে দেখা রাত্রিবেলায়, এই সমস্ত কাজগুলো করছিল, কারণ রাত্রিবেলায় তো কাউকে থাকতে দেওয়া হয় না। তো এই প্রবলেমগুলো থেকে আমি গেছি এবং আমি দেখছিলাম কন্টিনিউ নার্স আমাকে চেকআপে রাখা হয়েছিল। তো 2 ঘন্টা পর ডক্টরও নিজে ফোন করে আমার কিন্তু খোঁজ নিচ্ছেন, কারণ আমার কেবিনে ফোন ছিল, সেই কেবিন থেকে কিন্তু ডক্টর কন্টিনিউ ফোন করে আমার খোঁজ নিচ্ছিলেন। তো যাই হোক, আমি কতটা ইউরিন পাস করেছি, কতটা মানে আমার যন্ত্রণার লেভেল কতটা, তো যাই হোক সেটা কিন্তু মোটামুটি 7 থেকে 8 ঘন্টা, প্রায় 8 থেকে 9 ঘন্টা আমার এই পেন কিন্তু হয়েছে। সকাল 7টা নাগাদ আমার এই পেন কিন্তু কমেছে।
এই ছিল তো আমার সি সেকশন ডেলিভারি জার্নি ফ্রেন্ডস। তারপরে স্টেপ থাকে, ডক্টর পরের দিন আসে এবং আমাকে চেক আপ করে এবং চলে যান। তারপরের দিন মানে 2 দিনের পরেই কিন্তু আমার সেলাইটাকে কেটে দেওয়া হয়েছিল এবং উনি একটা ড্রেসিং করে আমাকে কিন্তু রিলিজ করে দিয়েছিলেন 4 ডেজেতে এবং আমি কিন্তু বাড়ি চলে আসি। তারপরে স্টেপগুলো কিন্তু আমাকেই ফলো করতে হয়েছিল এবং আমাকেই কিন্তু এগুলোকে মেনটেন করতে হয়েছিল। তো সবার প্রথম আমি বলবো, আপনারা আসার পরে কিন্তু নার্ভাস ফিল করে যাবেন না, বেবি সামলাবেন না, নিজের খেয়াল রাখবেন, নিজে উঠতে পারছি না, কোমর ব্যথা, সব এভরিথিং হয়ে যাবে ফ্রেন্ড। সবার প্রথম আমি বলবো, আপনার মা বা আপনার শাশুড়ি মা কেউ যদি থাকে তাহলে অবশ্যই অন্তত 1টা মাস আপনার কাছে থাকতে বলুন, কারণ বেবিকে নিয়ে আপনি ওঠানামা করা, আপনার কোলে নেওয়া এগুলো একটু টাফ হয়ে যাবে, কিন্তু সব এভরিথিং আপনাকে করতে হবে। কোনো কিছু কিন্তু হিচকি চাইবেন না, কোনো কিছুকে কিন্তু কোনো ব্যথাকে কিন্তু প্যাম্পার হতে দেবেন না, তাহলেই কিন্তু আপনার বিভিন্ন রকম পরবর্তীকালে প্রবলেম হতে পারে। সবার প্রথম আমি বলবো, সি সেকশন ডেলিভারির জন্য 1 নম্বর পয়েন্ট, সেই জায়গাটিতে কোনো রকম জল লাগাবেন না। ইয়েস, জায়গায় যদি আপনার স্নান করতে ইচ্ছা হয়, মিনিমাম তো বোধহয় ঠিক করে আমি 20 থেকে 25 দিন স্নান করতে পারিনি ফ্রেন্ডস, বডি স্পঞ্জিং করতাম। তো 1 নম্বর পয়েন্ট হলো বডি স্পঞ্জিং। আপনারা কিন্তু 1 মান্থের মতন কিন্তু আমাকে ডক্টর বার্ন করে দিয়েছিলেন যে যতদিন না সেলাই শুকাবে। আমি 20 থেকে 25 দিন, আমার মনে আছে 25 ডেজ আমি কোনো বাথ নিইনি, শুধু স্পঞ্জিং করতাম এবং আমি চুলে যদি শ্যাম্পু ট্যাম্পু করার হতো তাহলে আমি সেগুলো করতাম। আমি বলবো, যদি আপনার মা নাও থাকে তাহলেও আপনার কোনো অসুবিধা নেই, বা কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাও কোনো অসুবিধা নেই। শুধু আমি বলবো আপনার হাতের কাছে মগ, সাবান এগুলো রাখবেন। পায়ের মধ্যে কোনো রকমভাবে কিন্তু সাবান টাবান পড়ে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। হাতের কাছে আপনার যেমন মগটা রাখতে হবে, একটা টুল রাখতে হবে, টুলের উপর আপনাকে বসে মাথা যেটা জাস্ট হেলিয়ে আপনি মাথায় শ্যাম্পু করতে পারেন। আর পুরো বডিটা আমি বলবো, যদি আপনার মনে হয় যে খুব অস্বস্তি করছে, যেমন এই গরমে প্যাচে গরমে স্নান করতে ভীষণ ইচ্ছা করে, তাহলে আমি বলবো ওই জায়গাটা অন্তত প্রথম 5-7টা দিন কিন্তু করবেন না। তারপর থেকে আপনি ওই জায়গাটা ভালো করে বেঁধে নিন প্লাস্টিক জড়িয়ে, যাতে আপনার কোনো মতে ওই জায়গাটায় জল না ঢোকে, এবং তার উপরে একটা ভালো করে ন্যাকড়া দিয়ে নিন। মানে প্লাস্টিক পাতার পর কিন্তু একটা ন্যাকড়া দিয়ে নিন, তারপর আপনি মগে করে একটু জল ঢালতে পারেন, বা যদি আপনার হাজব্যান্ড হেল্প করে, আপনার যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে একটুখানি হেলিয়ে এরকম করে দেবেন, ফলে একটু জল দেবেন, এইগুলো একটু করবেন। কিন্তু চেষ্টা করবেন ওখানে যেন জল না যায়। আর যদি স্নান করতেই হয়, স্নান করে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভালো করে কিন্তু মুছে নেবেন। 2 নম্বর পয়েন্ট বলবো, স্নান করার পরে স্টেপ থাকে আপনার, যদি আপনি স্পঞ্জিংও করেন তারপরেও আপনার স্টেপ থাকে সেই জায়গাটাকে ক্লিন করার। ক্লিনের জন্য আপনাকে অবশ্যই শুকনো করার জন্য ওষুধ দেওয়া হবে, সেই ওষুধটাই কিন্তু আপনি ইউজ করবেন। এবং অবশ্যই বলবো বিটাটাইন দিয়ে, তারপর কিন্তু একটু শুকিয়ে দেবেন। বিটাটাইন দেওয়ার পরই শুকিয়ে দিয়ে সেই জায়গাটায় আপনি একটুখানি মলম দিয়ে দেবেন। জায়গাটা যত খোলা রাখবেন ততই কিন্তু হিল হবে, তাই অবশ্যই বলবে জায়গাটা খোলা রাখুন। যদি আপনার ডক্টর স্টিচ কেটে দেয় তাহলে কিন্তু খুলে রাখুন, দেখবেন অটোমেটিক হিল হয়ে যাচ্ছে। 3rd নম্বর পয়েন্ট থাকে, সেটা হচ্ছে সেই জায়গায় কোনো রকম যেন ব্রেস্ট মিল্ক চুইয়ে না পড়ে। অনেকের আছে যারা ওখানটা চুইয়ে পড়ে জায়গাটায় কিন্তু ইনফেকশন করে দিচ্ছে, তাই অবশ্যই বলো ব্রেস্ট মিল্ক যাতে চুইয়ে সেই জায়গাটায় না পড়ছে, এটার দিকে কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট পয়েন্ট থাকে ওষুধ, মেডিসিন। ডক্টর অবশ্যই আপনাকে সাজেস্ট করবে কতদিন মেডিসিন খেতে হবে। যেমন ক্যালসিয়াম ট্যাবলেটটা মিনিমাম 6 মাস থাকে আমার যতটা জানা আছে। তারপর আপনার এই সময় যেহেতু একটু পিরিয়ডস হয়, পিরিয়ডসের প্রবলেমও দেখা দেয়, সেই জন্য আয়রন ট্যাবলেট থাকে। শরীর থেকে যেহেতু অনেকটা ব্লিডিং বেরিয়ে যায়, তার জন্য আয়রনের ট্যাবলেট দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু অন্তত মিনিমাম 5-6 মাস খান। ডক্টর যতদিন বলবে ততদিন থেকে 1 মাস বাড়িয়ে দেবেন আপনি নিজে থেকে। ক্যালসিয়াম ট্যাবলেট ভীষণভাবে প্রয়োজন হয় ফ্রেন্ডস, কারণ আমাদের শরীর থেকে একটা ওয়েট বেরিয়ে যায় এবং আমাদের শরীর ভীষণ হালকা হয়ে যায় এবং কমজোরিও হয়ে যায় আমাদের হাড়গুলো। সেই জন্যই আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট প্রয়োজন, আয়রন ট্যাবলেট প্রয়োজন। শুকনো করার জন্য যদি কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে তো সেগুলো অবশ্যই টাইম টু টাইম খাবেন, অবশ্যই দেখবেন তাড়াতাড়ি হিল হয়ে যাবে। নেক্সট বলবো ড্রেসিং। অবশ্যই টাইম টু টাইম আপনাকে তো ড্রেসিং করতেই হবে। ড্রেসিং করার পদ্ধতিও আপনাকে দেখতে হবে, আপনাকে শিখে নিতে হবে। আমি মিনিমাম 20 দিন ড্রেসিং করেছিলাম ফ্রেন্ডস। এইখানে আমি বলে দিই একটা কথা ফ্রেন্ডস, আমি কিন্তু মিনিমাম 20 দিন ড্রেসিং করেছিলাম, তাই আপনাদেরকেও কিন্তু মোটামুটি 15-20 দিন, কিন্তু যতদিন না ঠিকঠাক জায়গাটাকে শুকিয়ে যাচ্ছে ততদিন কিন্তু একটু ড্রেসিংটা নিজে থেকেই করবেন। যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তাকে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবেন বা শিখিয়ে দেবেন যে ড্রেসিংটা করতে হয়। ড্রেসিং করার সময় অবশ্যই হাইজিন মেনটেন করুন, কারণ হাইজিন না মেনটেন করলে জায়গাটা কিন্তু ইনফেকশন হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু হাত ধুয়ে হাইজিন মেনটেন করে তবেই কিন্তু জায়গাটাকে ড্রেসিং করতে হবে। খুব সেন্সিটিভ এরিয়া, বাই চান্স যদি আপনার ওখানে
ব্যাকটেরিয়া থেকে যায় বা কোনো প্রবলেম কিছু ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আবার আপনাকে ওটিতে যেতে হতে পারে, তাই সাবধানতা নিন। নেক্সট প্রশ্ন হচ্ছে খাওয়া দাওয়া। এই সময় কিন্তু যত পারবেন ওখানটা হিল করার জন্য আপনাকে পুষ্টিকর জাতীয় খাবার খেতে হবে। ইয়েস, পুষ্টিকর মানে কি খেতে হবে? সিজনাল যে ফ্রুটসগুলো হয় সেইগুলো খেতে হবে। হ্যাঁ, টক খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, এগুলোর জন্য বলা হয় না। টক আপনি খেতেই পারেন, কিন্তু হ্যাঁ, টক খেলে কিন্তু ব্রেস্ট মিল্কে একটু বেবির অ্যাসিডিটি হতে পারে, সেই জন্য কিন্তু টক খেতে বারণ করে, আর কোনো কিন্তু কারণ নয়। এই সময় চেষ্টা করবেন একটু হালকা হালকা খাবার খাওয়ার। ভারী খাবার খেলে কিন্তু ওয়েট বেড়ে যাবে, তাই হালকা হালকা খাবার খাবেন। যেমন যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে আপনি ভেজ স্যুপ খান, তারপর সাবুদানার খিচড়ি খান, ডালিয়ার খিচড়ি খান, সমস্ত সবজি দিয়ে ডাল খান, ডালের পরিমাণটা বেশি বেশি বাড়িয়ে দিন। ডাল ভীষণ উপকার, ব্রেস্ট মিল্কের সাপ্লাইও বাড়ায়, প্লাস আপনার জায়গাটাকে হিলও করে দেবে, আপনার ওয়েটও বাড়তে দেবে না। আপনি যদি রাইস প্রেমিক হন আমার মতন, তাহলে আমি বলবো অবশ্যই রাইস খান, কিন্তু রাত্রিবেলায় চেষ্টা করুন একটু রুটি খাওয়ার। আমার মতন কিন্তু রাইস খাবেন না, আমার মতন তাহলে হেলদি হয়ে যেতে পারেন। তাই অবশ্যই বলবো যদি আপনি রাইস প্রচণ্ড পছন্দ করেন তাহলে বলবো পরিমাণটা একটু কমিয়ে দেবেন, অতিরিক্ত খাবেন না যে আপনি না খেলে থাকতে পাচ্ছেন না, এমনটা যদি হয় তাহলে আমার মতন যদি হয় তাহলে আমি বলবো অল্প অল্প করে খান। বেশি খেয়ে নিলে কিন্তু ওয়েট বেড়ে যাবে এবং জায়গাটা না একটু শুকোতেও একটু দেরি হয় যারা রাইস খায়। কিন্তু যদি আপনি রুটি খান তাহলে আপনার শরীরটাকে টেনে ধরে। বলে না যে রুটি খাওয়া ভালো, রুটি এই জন্যই খাওয়া ভালো ফ্রেন্ডস, বিভিন্ন শরীরের শক্তি তো অবশ্যই যোগায়, প্রচুর পরিমাণে ফাইবার আপনাকে প্রেজেন্ট করবে, যেটা কিন্তু শরীরকে টান করতে সাহায্য করে। শীতকালে হলে তো কোনো অসুবিধাই হয় না রুটি খেতে, কিন্তু গরমকালে একটু রুটি খেলে অ্যাসিডিটি হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি বলবো রুটি খেলে আপনার যদি অ্যাসিডিটি হয় তাহলে আপনি একটুখানি ভাত খান, অল্প পরিমাণে খান। আর অবশ্যই বলবো ডিনার টাইম কিন্তু 8 থেকে 9টার মধ্যে রাখবেন, বেশি দেরি করবেন না, কারণ একজন মায়ের পক্ষে কিন্তু গভীর রাত করে মানে 11টা 12টা নাগাদ খাওয়াটা কিন্তু ডিনার একদমই সঠিক নয়। এবারে আমি বলবো কি কি দেখলে আপনাকে ডক্টরের কাছে যেতে হতে পারে। তো সবার প্রথমে বলবো যদি আপনার ডক্টরের কাছে আপনাকে যেতে হয় তাহলে আমি বলবো সেটা হচ্ছে আপনাকে, যদি আপনি জায়গাটায় কোনো রেড কিছু দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, জায়গাটা যদি কন্টিনিউ দেখছেন রেড বেরিয়ে গেছে, মাংসর ভেতরের মাংসটা দেখা যাচ্ছে। 2 নাম্বার, যদি জায়গাটা থেকে রস চুয়ায় তাহলে আপনাকে ডক্টরের কাছে যেতে হতে পারে। যদি আপনি দেখেন যে জায়গাটায় রস কন্টিনিউ চুইয়ে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কারণ ওখানটায় ইনফেকশন অলরেডি ধরে গেছে, তাই হলেই রস চুয়াচ্ছে। আর একটি কারণে আপনাকে যেতে হতে পারে, সেখানে যদি আপনি 7 দিন পরেও দেখেন অসহ্য যন্ত্রণা, যেদিন সি সেকশন হয়েছিল সেই দিন যে যন্ত্রণাটা হয়েছে সেটা যদি সেই দিনও থাকে তাহলে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, কারণ অসহ্য যন্ত্রণা মানে কিছু প্রবলেম হচ্ছে সেলাইয়ের কাছে, সেই জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হতে পারে। এইবার কখন আপনি ডক্টরের কাছে যাবেন না, যখন হচ্ছে হালকা হালকা আপনার পেন হচ্ছে। দেখুন আপনি উঠতে যাচ্ছেন, বসতে যাচ্ছেন, তখন আপনার হালকা পেন হচ্ছে, একটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট হচ্ছে, কোনো টান ধরছে, এইসব ক্ষেত্রে আপনার ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে নর্মাল, কারণ জায়গাটা শুকনো হচ্ছে, ফলে আপনি যখনই উঠছেন জায়গাটা টান পড়ছে এবং আপনার পেন হচ্ছে, তাই ওইখানে কিন্তু ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখন বসে আছেন তখন কি ব্যথা করছে না, যখন আপনি উঠছেন, বসছেন বা পা মুড়ছেন তখন হয়তো হালকা হালকা আপনার পেন হচ্ছে। এছাড়া বলবো কোমরের যন্ত্রণা, এই সময় অবশ্যই ভীষণ কোমরের যন্ত্রণা হয়, কারণ অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, অবশ্যই পেন হবে। তাই অবশ্যই বলবো যদি আপনার পেন হয় তো সেটাকেও কিন্তু ইগনোর করুন, কোমর যন্ত্রণাটা স্বাভাবিক। হ্যাঁ, অতিরিক্ত যন্ত্রণা, আপনি থাকতে পারছেন না, ছটপট করছেন, ঘুমোতে পারছেন না, তাহলে আমি বলবো ডক্টরের সাথে পরামর্শ করুন। আপনার কোমরে কোনো এফেক্ট পড়তে পারে, সেটা কিন্তু ডক্টর আপনাকে সাজেস্ট করে দেবে কি প্রবলেম হচ্ছে। দাঁড়াতে গিয়ে আপনি কোমরটাকে টান করতে পারছেন না, আপনার অসহ্য যন্ত্রণা ফিল হচ্ছে, আবার আপনি যখন বসছেন আপনার রিলিফ পাচ্ছেন, তাহলে এক্ষেত্রে বলবো এগুলো ন্যাচারাল, এগুলো কিন্তু অস্বাভাবিক নয়। তাই এই ছিল ফ্রেন্ডস পয়েন্ট কয়েকটি, যেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এইবার আমি প্রশ্ন উত্তরে আসবো, যেটা প্রচুর বোকা প্রশ্ন। আমার 21 দিন হয়েছে, ডেলিভারি হয়েছে, আমার পেটটা নিচে, তলের পেটটা ঝুলে গেছে এবং আমার ওখানে হালকা হালকা পেন হচ্ছে, এবং প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনোদিন ঠিক হবে না, এই ঝোলা পেটটা কি ঠিক হবে না? তা সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি সম্ভবত বাংলাদেশ থেকে বলছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। পেটটা অবশ্যই ঝুলে যায়, কিন্তু সেটাকে আপনাকে ফিটনেসের মধ্য দিয়ে আপনাকে একটুখানি মেনটেন করতে হবে। আর যদি আপনার পেনটা আপনি দেখবেন, পেনটা আপনার কতটা গভীর হচ্ছে,
পেনটা যদি আপনার হালকা হয় তাহলে কিন্তু কোনো ব্যাপার না, জায়গাটা একটুখানি লক্ষ্য রাখুন, কাউকে দিয়ে একটু সার্চ করিয়ে নিন যে জায়গাটা দিয়ে কোনো রকম ব্লিডিং হচ্ছে বা কোনো রকম পুঁজ বেরোচ্ছে বা কোনো হোয়াইট কিছু বেরোচ্ছে, জায়গাটা কি খুব মাংসপিণ্ড বেরিয়ে এসছে, এইগুলো একটু লক্ষ্য রাখুন। সেইগুলো যদি দেখেন তাহলেই ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে। হালকা হালকা পেন হচ্ছে, উঠতে বসতে, ওই যে বললাম উঠতে বসতে যদি ব্যথা হয় তাহলে সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক নয়। আশা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। একজন লিখেছে আমার সব সময় টান লাগছে, সেক্ষেত্রে বলবো 1 মান্থ আপনার লাগতে পারে, কারণ যতদিন না শুকোয় জায়গাটা ততদিন কিন্তু টান লাগে। দেখুন দুটো একটা জায়গাকে কেটে দেওয়া হয়েছে, তারপর দুটোকে জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটা একটা সেলাই ফেলা হয়েছে, তারপর ওপরে পেস্টিং করে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলুন 7টা লেয়ারের পর আপনার কিন্তু সেই জায়গাটাকে কাটা, 7টা লেয়ারকে কেটে তবে বিবিকে বার করা হয়। তাহলে আপনি বলুন সেই জায়গাটা যখন সেলাই করেছে তারপর উপর দিয়ে যখন পেস্টিং দিয়ে দিয়েছে, তখন আপনি বলুন সেই পেস্টিংটা যখন জায়গাটাকে শুকনো করছে বা শুকনো হচ্ছে, তখন কিন্তু একটা পরপর স্টেপ থাকে, 7 স্টেপ। ওই 7 স্টেপ কিন্তু ওপরের স্টেপ কিন্তু 1 মাস লাগে শুকোতে, তারপরের স্টেপগুলো কিন্তু ফিল হয় না, সেগুলো কিন্তু মিনিমাম 6 মান্থ লাগে। তাই এটা নিয়ে বেশি কিন্তু চাপ নেবেন না, হালকা টান লাগতেই পারে, আর কোনো এই নিয়ে অত ভাববেনও না। মাস 1.5 পরেই আপনি দেখবেন সেটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমার তো আই থিঙ্ক 25-26 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছিলো। এবার এক একজনের এক এক রকম বডি, তো এক একজনের 1 মাস লাগতে পারে, 1.5 মাসও লাগতে পারে, এর বেশি কিন্তু লাগে না। একজন লিখেছেন অপু, সেলাইয়ের ভেতর সুচ ফোরানোর মতন ব্যথা অনুভব হওয়া কি স্বাভাবিক? সেলাইয়ের ভেতর সুচ ফোরানোর মতন ব্যথা অনুভব হওয়া কি স্বাভাবিক? প্রথম এটা স্বাভাবিক। মানে কি হয়, একটা জায়গা পার্টিকুলার মনে হচ্ছে যেন ওটা পিন করা হচ্ছে, এরকম কিন্তু একটু ফিল হয়। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। এটা আমারও হয়েছে এক সময়, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আসলে কি হয়, সেলাইয়ের যে এন্ড হয় সেই জায়গাটাই পার্টিকুলার এটা হয়, মানে যে জায়গা থেকে সেলাই স্টার্ট করা হয়েছে সেই জায়গাটাতেও হতে পারে, আবার যেখান দিয়ে শেষ হচ্ছে একদম মাথায় এসে সেই জায়গাটাতেও হতে পারে। মাঝখানটায় খুব কমই হয়, যদি মাঝখানটায় হয়ও তাহলে কোনো কারণবশত সেটা হচ্ছে, ঠিক হয়ে যাবে। যদি আপনি দেখেন কন্টিনিউ ওটা ব্যথা হচ্ছে এবং ব্যথা আপনি থাকতে পারছেন না, তাহলে অবশ্যই ডক্টরকে জানাবেন। একজন লিখেছে আমার ইনফেকশন হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলবো আপনি যখন ইনফেকশন করেই ফেলেছেন, আপনি আর নিজের প্রতি কোনো দায় নেই। আপনি একটা ডক্টরের সাথে আলোচনা করুন, এবং আপনি ডক্টরের সাথে আলোচনা করে ডক্টরকেই জিজ্ঞেস করুন, কাউকে পাঠাক যেন আপনার প্রতিদিনের ড্রেসিংটা ঠিক করে করিয়ে দিই, আর আপনি যে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেভাবে চলুন। এবং জায়গাটায় অবশ্যই বলবো কোনো টাচ করবেন না মিনিমাম যতদিন শুকাচ্ছে না। ইনফেকশন হয়ে যাওয়ার পর কিন্তু শুকনো হতে মিনিমাম 2 মাস লেগে যায় ফ্রেন্ডস। ইনফেকশন যখন হয়ে গেছে আপনাকে ডক্টর কড়া ওষুধ তো দেবেই, সাথে কিন্তু জায়গাটাতে শুকনো হয় তার জন্যও আপনাকে হয়তো আরও অনেক কিছু অ্যাডভাইস করবে, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন। একজন লিখেছেন দিদি আমার সিজার হয়েছে 22 দিন হয়েছে, আমি 3-4 পা ছুটেছি, কিছু প্রবলেম নাকি? আপনার 3-4 দিন সিজার হয়ে থাকে, তাহলে আপনি কেনই বা ছুটতে গেলেন, ছোটার প্রয়োজনই বা কেন পড়লো? যাই হোক, কিছু সেরকম হয় না, আপনি দেখুন, ওটা লক্ষ্য রাখুন। যদি ব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই স্টেপ নিন, কারণ ব্যথা অনুভব হলে তবে আপনাকে স্টেপ নিতেই হবে। যদি দেখেন না কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি, জায়গাটা থেকে কোনো প্রবলেম হয়নি, আঘাত লাগেনি, তাহলে আপনি অবশ্যই নর্মালি থাকুন। একজন লিখেছে অপু আমার পেট মোটা হয়ে গেছে সিজারের পর, পেট কিভাবে কমাবো? সেক্ষেত্রে আমি বলবো এক্সারসাইজ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই জন্যই আমি আপনাদের বলছিলাম, ভীষণ ফানি কোয়েশ্চেন করেছেন, তো এক্ষেত্রে বলবো অবশ্যই এক্সারসাইজ। যদি আপনার 6 মান্থ হয়ে থাকে তবেই কিন্তু এক্সারসাইজ করবেন, তার আগে কিন্তু করবেন না। ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এক্সারসাইজ শুরু করা উচিত। যদি আপনি দেখেন 6 মান্থ হয়ে গেছে, 7th মান্থে পড়ে গেছেন, এবার আপনি নর্মালি করতে পারেন, এক্সারসাইজ শুরু করুন, দেখবেন আপনার কমে যাবে আস্তে আস্তে। আরেকজন ফানি কোয়েশ্চেন লিখেছে দিদি আমার সিজারের ডেলিভারি হয়ে গেছে এবং সেই জায়গাটা আমার শুকনো হচ্ছে না, কতদিন লাগে শুকনো হতে?
এটা আপনার বডির ওপর ডিপেন্ড করছে, আপনি কতদিন আপনার বডি হিল করতে পারবে এটা ডিপেন্ড করে। কিন্তু বেশি দিন লাগে না ফ্রেন্ডস, 15 থেকে 20 দিনের মধ্যেই শুকিয়ে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে বলছি আমার 28 ডেজ মতন লেগেছিল, কিন্তু আপনার হয়তো আরেকটু বেশি লাগতে পারে, অন্যজনের হয়তো আরেকটু কম লাগতে পারে। তো এটা বডির উপর ডিপেন্ড করে। শুকনো হলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন, এটা কিন্তু একদম দেখবেন একটা লেয়ার পড়ে গেছে, হালকা রেড একটা মানে স্বচ্ছ চামড়া, নতুন চামড়া গজিয়েছে, আপনি ফিল করতে পারবেন, কোনো ফাঁক দেখতে পাবেন না, জায়গাটা শুকনো হয়ে গেছে। আর এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, আপনি আপনার সময়ের সাথে সাথে আপনার বডি ওটাকে হিল করিয়ে নেবে। আর একজন ফানি কোয়েশ্চেন করেছে যে আমি 7 দিন হলো আমি কি স্নান করতে পারি? ওই তো বললাম আপনি স্নান করতে পারেন, বাট যদি আপনার প্রচণ্ড কষ্ট হয় তবেই করুন, নাহলে স্পঞ্জিং করে ছেড়ে দিন। আর যদি আপনার মনে হয় যে আপনার কষ্ট হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, আপনি স্নান না করলেও চলবে, তাহলে স্পঞ্জিং। আর যদি মনে হয় যে স্নান ছাড়া আপনি থাকতে পারছেন না, তাহলে জায়গাটাকে ভালো করে প্রোটেকশান দিয়ে তবেই স্নান করুন। কারণ 7 দিনে কারোর কিন্তু সেলাইটা শুকোয় না, তাই অবশ্যই বলবো আপনি জায়গাটাকে ভালো করে বেঁধে নিন, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে, তারপর একটা ন্যাকড়া তার উপরে দিন যাতে কোনো রকম জলটা ভেতরে ঢুকে না যায়। তারপর আপনি স্নান করুন, দেখুন আপনার আশা করব কোনো কিছু প্রবলেম হবে না। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার সেলাইয়ের জায়গাটা মাঝে মাঝেই ব্যথা করে ওঠে, সেটা কি স্বাভাবিক? তাহলে এক্ষেত্রে আমি বলবো সেলাইয়ের জায়গাটা ব্যথা করাটা স্বাভাবিক। এটা আমার কিন্তু এখনো অবধি মাঝে মাঝে আমি যদি প্রচণ্ড কাজ করে ফেলি, খুব তাড়াহুড়ো করি, স্পিডে দৌড়াই, তাহলে কিন্তু এখনো আমার ওই জায়গাটা হালকা হালকা পেন হয়। তাইলে আমি অবশ্যই বলবো পেন হওয়াটা অস্বাভাবিক নয়, আপনি স্ট্রেস যত নেবেন তত জায়গাটা পেন করবে। হ্যাঁ, শুকনো হয়ে যাওয়ার পর ওটা বলছি, কিন্তু যাদের শুকনো হয়নি, হালকা হালকা পেন হচ্ছে, সেটা স্বাভাবিক, ওটা কিন্তু অস্বাভাবিক নয়। নিয়ে কোনো চাপ নেবেন না, ওটা স্বাভাবিক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের প্রশ্ন। আই হোপ আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। তো এই কটা একটুখানি ডিফারেন্ট প্রশ্ন ছিল, আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু সব পড়ে উঠতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যেত। তো যেগুলো আমার মনে হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নের উত্তর দেওয়া, যেগুলো আমি দিয়ে উঠতে পারিনি, সেই প্রশ্নের উত্তরগুলো দিলাম। তো আজকের ভিডিও ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম। আশা করবো আমি এভরিথিং আপনাদের বোঝাতে পেরেছি, কারণ এভরিথিং আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি, খুব সিম্পলের মধ্যে বুঝিয়ে দিয়েছি যে সি সেকশন ডেলিভারিতে কি কি টেক কেয়ার করা উচিত। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিও এখানে দিয়ে এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাপি থাকুন। ওকে, বাই বাই।